আসসালামু আলাইকুম। ভালো আছো নিশ্চয়ই সবাই। আমরা বাংলা ব্যাকরণের ধারাবাহিক অনুচ্ছেদগুলো বা পাঠগুলো পড়ছিলাম। আমরা গতদিন পড়ছিলাম প্রত্যয়যোগের শব্দ গঠন। আজকে আমরা জানব বাংলা ব্যাকরণের গুরুত্বপূর্ণ একটি পাঠ, সেটা হলো সমাস। সমাসের সাথে তোমরা এর আগেও পরিচিত হয়েছো, কিন্তু আজকে আমরা আবার নতুনভাবে পরিচিত হব। প্রথমে আমরা জানি সমাস কাকে বলে বা সমাস শব্দের অর্থ কী। সমাস শব্দের অর্থ হলো সংক্ষেপ। সমাস শব্দের অর্থ হলো সংক্ষেপ। সমাস শব্দের অর্থ কি? সমাস শব্দের অর্থ হলো সংক্ষেপ। কি সংক্ষেপ করবে? সমাস শব্দের কি সংক্ষেপ করবে সেটা আমাদের জানা দরকার। তাহলে আমরা জানি সমাস শব্দের সংক্ষেপ করবে হলো বাক্যের মধ্যে পরস্পর সম্পর্কযুক্ত একাধিক পদ যখন এক পদে পরিণত হবে বা এক শব্দে পরিণত হবে তখন সেটা হবে সমাস। বাক্যের মধ্যে একাধিক পদ যখন একটি পদে পরিণত হবে তখন তাকে বলবে সমাস। আমরা সমাস কিভাবে সংক্ষেপ করবে সেটা আমরা একটু নিজের উদাহরণের সাহায্যে দেখি। প্রথম বাক্য, আমি দুইটা বাক্য এখানে লিখছি, প্রথম বাক্য আর দ্বিতীয় বাক্য। প্রথম বাক্য দেখো, পরীক্ষা সমূহের নিয়ন্ত্রক পরীক্ষার সময় সংক্রান্ত সূচি স্কুল ও কলেজ পাঠানোর নির্দেশ দিয়েছেন। স্কুল ও কলেজে। আচ্ছা, আমরা যখন কথা বলি তখন কি আমরা এরকম এইভাবে বলি কিনা দেখো তো? পরীক্ষা সমূহের নিয়ন্ত্রক সময় সংক্রান্ত সূচি স্কুল ও কলেজে পাঠানোর নির্দেশ দিয়েছেন। আমরা কি এভাবে কথা বলি? নিশ্চয় না। আমরা কিভাবে বলি? দেখো এখানে লিখছি, পরীক্ষা নিয়ন্ত্রক পরীক্ষার সময়সূচি স্কুল ও কলেজে পাঠানোর নির্দেশ দিয়েছেন। তাহলে দেখো, আমরা এই যে পরীক্ষা সমূহের নিয়ন্ত্রক, এটা সংক্ষিপ্ত কি হয়েছে? পরীক্ষা নিয়ন্ত্রক। সময় সংক্রান্ত সূচি, এটার সংক্ষিপ্ত রূপ কি হয়েছে? সময়সূচি। স্কুল ও কলেজ, এটার সংক্ষিপ্ত রূপ কি হয়েছে? স্কুল কলেজ। তাহলে এটা এই অংশটার সংক্ষিপ্ত রূপ এটা, আর এটাকে বলবে সমাস। এটা এখন সমাস যখন তুমি জানতে যাবা তখন তোমাকে কিছু শব্দের সাথে তুমি পরিচিত হবা, যে এই সমস্যামান কাকে বলে, সমস্যামান পদ কাকে বলে, সমস্ত পদ কাকে বলে, ব্যাস বাক্য কাকে বলে, এরকম কিছু শব্দের সাথে তোমরা নতুনভাবে পরিচিত হবা। এখন আমরা সেই শব্দগুলো আগে দেখিনি বা শব্দগুলো সম্পর্কে জেনে নিই। তাহলে আমরা সমাস কাকে বলে এটা জেনে ফেললাম। সমাস কাকে বলে যদি তোমাদের প্রশ্ন করা হয় সমাস কাকে বলে, তাহলে তোমরা এখন বলতে পারবে না? অবশ্যই পারবা। আমি আবার, বাক্যের মধ্যে পরস্পর সম্পর্কযুক্ত একাধিক পদ এক পদে পরিণত হওয়াকে সমাস বলে। তাহলে আমরা সমাস জানলাম। এখন আমরা এখন জানবো সমস্ত পদ কাকে বলে। সমস্ত পদ হলো বলে, কি বললাম? সমাসবদ্ধ শব্দকে সমস্ত পদ বলে। অর্থাৎ এই যে এই অংশটা একটা সমস্ত পদ, এই যে এই অংশটা একটা সমস্ত পদ, এই যে এই একটা অংশটা হলো সমস্ত পদ। তাহলে সমস্ত পদ কাকে বলে বললাম? সমাসবদ্ধ পদকে সমস্ত পদ বলে। আচ্ছা, এই সমস্ত পদের মধ্যে আবার দুইটা অংশ আছে, একটা হলো পূর্বপদ আর একটা হলো পরপদ। এই সমস্ত পদের মধ্যে আবার দুইটা অংশ আছে, একটা হলো পূর্বপদ আর একটা হলো পরপদ। পূর্বপদ বুঝতে পারছো, যেটা পূর্বে বসে সেটা পূর্বপদ, আর যেটা পরে বসে সেটা হলো পরপদ। তাহলে দেখো, এটা যদি আমি দুইটা অংশ করি তাহলে এটা হলো পূর্বপদ আর এটা হলো পরপদ। আবার দেখো, সময়সূচিতে যদি আমরা দুইটা অংশ করি তাহলে এটা হলো পূর্বপদ আর এটা হলো পরপদ। আবার স্কুল ও কলেজকে যদি আমরা দুইটা অংশ ভাগ করি তাহলে এটা হলো পূর্বপদ আর এটা হলো পরপদ। তাহলে পূর্বপদ পরপদ সম্পর্কে আমরা জানলাম যে সমাসবদ্ধ শব্দের প্রথম অংশকে বলবে পূর্বপদ আর পরবর্তী অংশকে বলবে পরপদ। এই পূর্বপদ আর পরপদের ব্যবহার আমরা যখন সমাস ভেঙে ভেঙে দেখব যে কোনটা কোন সমাস, তখন এটা আমাদের কাজে লাগবে। তাহলে আমরা সমস্ত পদ সম্পর্কে জানলাম। এখন আমরা জানবো ব্যাস বাক্য কাকে বলে। যেসব শব্দ দিয়ে সমস্ত পদ কিন্তু এটা সমস্ত পদকে ব্যাখ্যা করা হবে
তাকে কি বলবে? ব্যাস বাক্য বলবে। আচ্ছা দেখো, এই যে পরীক্ষা নিয়ন্ত্রক, পরীক্ষা নিয়ন্ত্রকের ব্যাস বাক্য কি হবে? পরীক্ষা নিয়ন্ত্রকের ব্যাস বাক্য হবে পরীক্ষা সমূহের নিয়ন্ত্রক, এটা হলো ব্যাস বাক্য। তাহলে দেখো, এটা আমরা সংক্ষিপ্ত আকারে লিখছি, কিন্তু এর বৃহৎ আকার কোনটা? এটা, অর্থাৎ ব্যাস বাক্যে বাক্যকে বৃহৎ রূপে দেখানো হবে। দেখো তো এখানে কি কি, এই যে পরীক্ষা আছে, পরীক্ষা আছে, এই যে সমূহের শব্দটা এখানে কিন্তু নাই। তাহলে এটা ব্যাস বাক্য করার জন্য এই সমূহের শব্দটা এখানে সংযুক্ত করা হয়েছে। নিয়ন্ত্রক শব্দটা আছে, এখানে নিয়ন্ত্রক শব্দটা আছে। তাহলে দেখো, এই যে দুইটা পদ, পূর্বপদ ও পরপদের মাঝে একটা শব্দ চলে আসছে, এই শব্দ আসার কারণে এটা কি হয়েছে? ব্যাখ্যা করা হয়েছে। ব্যাখ্যা করার কারণে ব্যাস বাক্য। ব্যাস বাক্য কাকে বলে বললো? সমস্ত পদগুলো যখন ব্যাখ্যা করা হবে তখন তাকে কি বলবে? ব্যাস বাক্য বলবে। তাহলে আমরা ব্যাস বাক্য জেনে গেলাম। এখন আমরা জানবো সমস্যামান পদ কাকে বলে। সমস্যামান পদ হলো যেসব পদ নিয়ে সমাস হয়, যেসব পদ নিয়ে সমাস হয় সেগুলোকে সমস্যামান পদ বলে। দেখো, এই যে অংশটা দেখো, পরীক্ষা সমূহে একটা আর এই যে একটা, এই দুইটা হলো এক একটা পদ হলো সমস্যামান পদ। এটা একটা সমস্যামান পদ, এটা একটা সমস্যামান পদ। সময় সংক্রান্ত, এটা একটা সমস্যামান, সূচি আর একটা সমস্যামান পদ। কি কারণে সমস্যামান পদ আমরা এগুলো বললাম? যে যেসব পদ নিয়ে সমাস হয় সেগুলোর প্রত্যেকটি এক একটা সমস্যামান পদ, অর্থাৎ এই পদগুলো মিলে এই সমাসটা হয়েছে, এই জন্য এই পদগুলোকে কি বলা হবে? সমস্যামান পদ। এখন দেখো, সমস্ত পদ সাধারণত এক শব্দ হিসাবে লেখা হয়। সমস্ত পদ, এই যে দেখো, এটা আমরা কি বলছিলাম? এটা হলো সমস্ত পদ এক শব্দে লেখা হয়। যে দেখো, সময়সূচি এক শব্দে লেখা হয়। আর কখনো কখনো বানানের বিভ্রান্তি বা অন্য কোনো কারণে বোঝানোর জন্য আমরা মাঝে মাঝে কি ব্যবহার করি? হাইফেন ব্যবহার করি। যে স্কুল ও কলেজ, দেখো এখানে মাঝখানে একটা হাইফেন ব্যবহার করা হয়েছে। আচ্ছা, এখন আমরা জানবো সমাস কত প্রকার। এখন আমরা জানবো সমাস কয় প্রকার? 4 প্রকার। 1 নাম্বার দ্বন্দ্ব সমাস, 2 নাম্বার ধারাবাহিক, 3 নাম্বার তৎপুরুষ, 4 নাম্বার বহুব্রীহি। এখন এই যে আমরা এর আগে জানতাম সমাস 6 প্রকার, কিন্তু এখানে আমরা জানলাম 4 প্রকার। কেন? কারণ হলো এই দ্বন্দ্ব সমাসের মধ্যে, কর্মধারক সমাসের মধ্যে, তৎপুরুষ সমাসের মধ্যে, বহুব্রীহি সমাসের মধ্যে আর দুই প্রকার সমাস লুকায়িত আছে। আমরা যখন সমাসের শ্রেণী বিন্যাস করব তখন আমরা এটা বিস্তারিত জানবো। তবু আমি তোমাদের বলি, সমাস 6 প্রকার কি কি? দ্বন্দ্ব সমাস, কর্মধারক সমাস, তৎপুরুষ সমাস, দ্বিগু সমাস, বহুব্রীহি সমাস আর অব্যয়ভাব সমাস। ঠিক আছে? এই 6 প্রকার সমাস এর আগে আমরা জানতাম, কিন্তু এখন আমরা দেখলাম সমাস কয় প্রকার? 4 প্রকার। এই 4 প্রকারের মধ্যে আর দুইটা প্রকার সমাস লুকায়িত আছে, আমরা এরপরে ব্যাখ্যা করার সময় জানতে পারবো। তবে আজকে আমরা জানবো যে দ্বন্দ্ব সমাস কাকে বলে। তাহলে আজকে আমরা জানবো দ্বন্দ্ব সমাস। দ্বন্দ্ব কথাটা শোনার সাথে সাথে মনে হচ্ছে যে এখানে যেন কি জন্য একটা হবে, বাবা কোন একটা ফাইট লেগে যাবে, তাই না? ঠিক তাই, দ্বন্দ্ব সমাসটার ভিতরে কি আছে? ফাইট আছে। ফাইট মানে কি? এক অন্যের সাথে মারামারি। ঠিক আছে, দুইজনেরই শক্তি কি সবসময় বেশি থাকে, তাই না? যদি দুইজনেরই শক্তি সবসময় বেশি থাকে তখন সেখানে একটা মজার ফাইট হয় না? বুঝতে পেরেছো বিষয়টা? মানে তোমার শক্তিও যেমন আরেকজনের শক্তিও তেমন। তোমরা যখন মারামারি করবে তখন পাশে যারা দর্শক আছে তারা কিন্তু দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখবে যে না, দুইজনেই সমানে সমান। ঠিক দ্বন্দ্ব সমাসটাও তাই। দ্বন্দ্ব মানে হলো দুইজনের মধ্যে কি একটা থাকবে, মারামারির একটা ভাব থাকবে, বা দুইজনের মধ্যে একটা আলাদা জোশ থাকবে। দেখো, দ্বন্দ্ব সমাস কাকে বলে? দ্বন্দ্ব সমাসে পূর্বপদ ও পরপদের উভয়ের অর্থের সমান প্রাধান্য থাকবে, অর্থাৎ দুইজনেরই সমান সুযোগ থাকবে। আচ্ছা, এর আগে আমরা পূর্বপদ পরপদ জানছিলাম। এখন আমরা যখন কথা বলবো তখন কি আমরা এটা বলি সোনার, আমরা কি এভাবে বলবো সোনার দামও বেড়েছে, রূপার দামও বেড়েছে? আমরা কি এভাবে বলি? না, বলি। আমরা কি বলি? সোনা ও রূপার দাম বেড়েছে, তাই না? আমরা কি বলি? সোনা ও রূপার দাম বেড়েছে। তাহলে দেখো, এই যে সোনা ও রূপা, তাই না?
এই সোনা ও রূপা এই দুইটা কি, এই দুইটা হলো সমানে সমান, সোনাও যেমন রূপাও তেমন, দুইজনেরই কি সমান জোশ রয়েছে। তাহলে আমি তোমাদের দ্বন্দ্ব সমাসের সংজ্ঞা দিতে গিয়ে বলছিলাম যে উভয় অর্থের প্রাধান্য পাবে, উভয় পদের প্রাধান্য পাবে। এখানে দেখো পূর্বপদ কোনটা, পূর্বপদ কোনটা আর পরপদ কোনটা। পূর্বপদ আমি বলছিলাম এটা পূর্বপদ আর এটা হলো পরপদ, তাই না? আর এই দুটো অর্থেরই প্রাধান্য পেয়েছে কিভাবে, সোনা রূপা। এটা যখন আমরা সমস্ত পদ করব তখন কি হবে, সোনা রূপা, তাই না? তাহলে আমরা জানলাম যে দ্বন্দ্ব সমাস কি, দ্বন্দ্ব সমাসের হলো দুইটা পদেরই প্রাধান্য থাকবে। যে সমাসে দুইটা পদেরই অর্থের প্রাধান্য পায় সেটারে বলে দ্বন্দ্ব সমাস। এখন দেখো এই দ্বন্দ্ব সমাসের ক্ষেত্রে সমজাতীয়, বিপরীত এবং অনুরূপ এই তিনটা শব্দের সংযোগ, সমজাতীয়, বিপরীত এবং অনুরূপ শব্দের প্রাধান্য থাকে। আর এখানে যখন আমরা ব্যাস বাক্য করব, ব্যাস বাক্য করার সময় আমাদের ও এবং ব্যাস বাক্য করার সময় ও ও এবং আর এই অব্যয়সূচক শব্দ অংশগুলো দ্বন্দ্ব সমাসের মাঝে থাকবে। আচ্ছা, তাহলে আমরা দেখো এখানে সমজাতীয়, বিপরীত, অনুরূপ, অলুক দ্বন্দ্ব এরকম দ্বন্দ্ব সমাসের কয়েক রকম ভাগ আছে, কিন্তু আমরা দেখব বেশিরভাগ সময়ই এই দ্বন্দ্ব সমাসে যখন আমরা ব্যাস বাক্যে পরিণত করব তখন বেশিরভাগ সময় থাকবে কি ও অব্যয়সূচক অংশটুকু থাকবে। দেখো আমরা যদি প্রথমে সমজাতীয়, এরকম আরো অনেক আছে, হাট বাজার আছে, তারপরে হলো ঘর দুয়ার আছে, কলকারখানা আছে, মূল্য মৌলবী ইত্যাদি আছে। বিপরীত অর্থ দেখবো, যখন বিপরীত দেখো বাবা, মা বাবা, আর কি কি হইতে পারে, মাসি, পিসি ইত্যাদি। এরকম অনেক শব্দ এখানে কি করতে পারে, হইতে পারে। তারপরে অনুরূপ শব্দ আছে, কিন্তু আমাদের যে বিষয়টা জানা দরকার সেটা হলো অলুক দ্বন্দ্ব। অলুক দ্বন্দ্বটা কি এটা আমাদের বিশেষ করে জানতে হবে। অলুক দ্বন্দ্বটা হলো, অলুক দ্বন্দ্ব কাকে বলে, যে দ্বন্দ্ব সমাসের ব্যাস বাক্যে কোনো বিভক্তি লোপ পায় না তাকে কি বলবে, অলুক দ্বন্দ্ব সমাস বলে। যেমন দেখো আমরা উদাহরণের সাথে বলছি যে দুধে ভাতে, দুধে ভাতে। আমরা যখন এটা ব্যাস বাক্য করবো কি লিখতে হবে, দুধে ও ভাতে। দেখো এখানে যে কি আছে, এই একার একার, এটা কি বিভক্তি, তাই না? এই বিভক্তি, এই বিভক্তিটা কিন্তু এখানে লোপ হচ্ছে না, থেকে যাচ্ছে না, দুধে ভাতে। এরপর আরো আরো কয়েকটা আছে, দেশে বিদেশে। দেখো দেশে বিদেশে, আমরা ব্যাস বাক্য করার সময় কি লিখব, দেশে ও বিদেশে। তাহলে কি হলো, যে সমাসের পূর্বপদ এবং পরপদের বিভক্তি ব্যাস বাক্য করার সময় লোপ পায় না সেটাকে কি বলবে, অলুক দ্বন্দ্ব সমাস। শুধু যে দুইটা পদের সমাস হবে তা কিন্তু নয়, এখানে 3-4টা পদেরও সমাস হইতে পারে। যেমন তোমাদের আমি একটা উদাহরণ দিই, দেখো সাহেব, বিবি ও গোলাম। সাহেব, বিবি ও গোলাম, এটা ব্যাস বাক্য। তাহলে এটা কি হবে, সাহেব, বিবি, গোলাম, শুধু ওটা এখানে থাকবে না। তেমনি আরো কিছু উদাহরণ আছে, হাত, পা, চোখ, কান। এই যে হাত, পা, চোখ, কান, এটাও কিন্তু 4টা পদ মিলে একটা দ্বন্দ্ব সমাস হচ্ছে। শুধু এখানে ওটা বাদ দিলে কি হয়ে যাবে, সমাস হয়ে যাবে। তাহলে আমরা আজকে শিখলাম বা এখন শিখলাম কি, দ্বন্দ্ব সমাস কাকে বলে। দ্বন্দ্ব সমাসের কতগুলো দ্বন্দ্ব সমাস আছে, আমরা 9-10 এর যে আগের বইটা ছিল সেখানে আমরা 11 প্রকার দ্বন্দ্ব সমাসের কথা পাই, কিন্তু এখানে মাত্র 2 বা 3টার উদাহরণ দিয়ে বোঝানো হয়েছে। তাহলে দ্বন্দ্ব সমাস কাকে বলে,
যে সমাসে প্রত্যেকটি সমস্যাবান পদের অর্থের প্রাধান্য থাকে তাকে দ্বন্দ্ব সমাস বলে। দ্বন্দ্ব সমাসের চেনার উপায় হলো এর ব্যাস বাক্যের মধ্যে ও এবং আর এই তিনটা অব্যয়সূচক শব্দাংশ থাকবে। ঠিক আছে। অলুক দ্বন্দ্ব কাকে বলে? অলুক দ্বন্দ্বটা হলো যে দ্বন্দ্ব সমাসের ব্যাস বাক্যে বিভক্তি লোপ পায় না তাকে অলুক দ্বন্দ্ব সমাস বলবে। অলুক দ্বন্দ্ব সমাস যদি তোমরা না বুঝতে পারো তাহলে আমাকে কমেন্টস বক্সে জানাবা, আমি তোমাদের আরো সুন্দর করে বোঝানোর চেষ্টা করব।